নমস্কার বন্ধুরা। তো আজকে সিটেট যে ফেব্রুয়ারি সেটটা ডিসকাস করেছিলাম আগের দিন, তো সেটারই পার্ট 2 যেটা ডিসকাস করব। সিটেট 7ই ফেব্রুয়ারি পেপার 1-এর এটা সিডিপির পার্ট। তো আজকে 16 নম্বর কোশ্চেন থেকে ডিসকাস করব। আগের দিন অলরেডি 15 নম্বর কোশ্চেনে ডিসকাস করেছি, তো যারা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তো চলো শুরু করি। প্রথমে কি বলেছে, প্রথম কোশ্চেনটা দেখো। আচ্ছা, ডিসগ্রাফিয়া ইজ এ ড্যাশ। ডিসগ্রাফিয়া, তাহলে ডিসগ্রাফিয়া এখানে কি? আচ্ছা দেখো, এগুলো কিন্তু ডিসঅর্ডার যেগুলো আমরা দেখি রিডিং, রাইটিং, তারপরে ক্যালকুলেশনের ক্ষেত্রে, তো এরকম কটা ডিসঅর্ডারের আমরা নাম ভালো করে জানি। তো ডিসগ্রাফিয়া যেটা, সেইটা কিন্তু কিসের? রাইটিংয়ের, তাই না? আর ডিসলেক্সিয়া যেটা বলি, ডিসলেক্সিয়া সেটা হলো রিডিং, আর ডিসক্যালকুলিয়া কিন্তু ক্যালকুলেশন, যেটা ম্যাথের প্রবলেম সলভ করার ক্ষেত্রে সমস্যা হয়। তো এক্ষেত্রে ডিসগ্রাফিয়া তাহলে কোনটা হবে দেখো, নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, পার্সোনালিটি ডিসঅর্ডার, ফিজিক্যাল ডিসেবিলিটি, লার্নিং ডিসেবিলিটি। তাহলে এখানে দেখো কোন অপশানটা বেটার। এটা একটা কিন্তু নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডারও আমরা বলতে পারি। হলো, নিউরো ডেভেলপমেন্টও একটা সমস্যা হয়। আর দেখো এবার কি বলেছে, ফিজিক্যাল আর পার্সোনালিটি। ফিজিক্যালি সেরকমভাবে বলবো না, কিন্তু লার্নিং ডিসঅর্ডারটাও বলতে পারি। লার্নিং মেনলি আমরা সঠিক উত্তরটা আমাদের মনে হবে যে লার্নিং ডিসেবিলিটি, কারণ এটা একটা রিডিং রাইটিংয়ের ক্ষেত্রে, তাহলে আমাদের লার্নিং ডিসেবিলিটির মধ্যেই পড়ছে। কিন্তু দেখো এখানে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের মধ্যেও কিন্তু এটা আসবে, তাই জন্য এটা কিন্তু 16-র 1 এবং 4 দুটোই কিন্তু ঠিক আনসার হয়ে যাবে। বোঝা গেল? পার্সোনালিটি এখানে ডিসঅর্ডার হবে না, কারণ পার্সোনালিটি এখানে বলছি না, আর ফিজিক্যালও নয়, তো ফিজিক্যালি হবে না। তারপরে বোঝা গেল তাহলে কোনটা অ্যাকচুয়াল আনসার। তাহলে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার একটা, তার সাথে কিন্তু এটা লার্নিং ডিসেবিলিটিও। তারপরে নেক্সট কোশ্চেনটা দেখো, এ টিচার শুড ক্যাটার টু নিডস অফ গিফটেড চিলড্রেন ইন দ্য ক্লাসরুমস। তো একজন টিচারকে কী করা উচিত, যে তাদের যে গিফটেড চিলড্রেন বলি আমরা, যারা গিফটেড, তাদের সেই গিফটেড চিলড্রেন যারা ক্লাসরুমে আছে তাদেরকে ক্যাটার করার জন্য কী করা উচিত। এখানে অপশান দেখো, কগনিটিভ অ্যান্ড ইমোশনাল, তারপর কগনিটিভ অ্যান্ড সোশ্যাল, কগনিটিভ, সোশ্যাল অ্যান্ড ইমোশনাল। তাহলে শুধুমাত্র কি আমরা কগনিটিভ দিকটা তাদের খেয়াল রাখবো না, শুধুমাত্র কগনিটিভ যদি হয়, তাদের ইমোশন যদি, ধরো অনেকটা বাচ্চা কিন্তু ব্রেনিয়াল, কিন্তু তার কোনো কারণে মানসিক দিকটা যারা আমরা খেয়াল করছি না, কোনো কারণে সে কথাতে হয়তো কোনো কারণে আঘাত পেয়েছে, তো তার কগনিটিভ দিকটা দেখলেও কিন্তু সে মন মতো কাজ করতে পারবে না। তাহলে আমরা শুধুমাত্র কগনিটিভ দেখবো না, কগনিটিভ দেখবো, তার সাথে শুধুমাত্র সোশ্যাল দেখবো না, আমাদের কিন্তু ইমোশনটা কিন্তু খুব ম্যাটার করে। ইমোশন এমন একটা জিনিস, যে কোনো কাজকে আমাদের কিন্তু করার ক্ষেত্রে যতই আমাদের ব্রেন অ্যাক্টিভ থাকুক, কিন্তু ইমোশনাল যদি আমাদের ড্যামেজ হয়, তাহলে কিন্তু আমাদের সেই কাজটা কিন্তু ভালো করে হয় না, এবং যে কোনো জিনিসই ইমোশনটা খুবই ম্যাটার করে। তাই জন্য কগনিটিভ, সোশ্যাল এবং ইমোশনাল যেটা তিনটে অপশানে আছে, সেইটাই কিন্তু বেস্ট আনসার হবে। বোঝা গেল? নেক্সট দেখো 18 নম্বরটা কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং আর এক্সাম্পলস অফ পেডাগজিক্যাল অ্যাপ্রোচেস টু টিচ স্টুডেন্টস উইথ লার্নিং ডিসএবিলিটিস। এর মধ্যে কোনটা হলো পেডাগজিক্যাল অ্যাপ্রোচ, শিক্ষার্থীদের, স্টুডেন্টদের শেখানোর জন্য। আচ্ছা দেখো কি বলেছে, ইউজ অফ মাল্টিসেন্সার স্ট্র্যাটেজি ব্যবহার করব। স্ট্যান্ডার্ডাইজ লার্নিং গোল, যে স্ট্যান্ডার্ডাইজ যে লার্নিং গোল আছে সেটা করব। ফ্লেক্সিবল অ্যান্ড সিকুয়েন্সিয়াল ইনস্ট্রাকশন, ফ্লেক্সিবল যেটা এবং একটা আনুক্রমিক যেটা ইনস্ট্রাকশন সেটা দিব। ব্রেকিং ডাউন টাস্ক ইন্টু স্মলার পার্ট, ছোটো ছোটো ভাগে কিন্তু ভাগ করব। তাহলে এখানে কিন্তু আমরা প্রথমে এলিমিনেশন টেকনিক ইউজ করবো। স্ট্যান্ডার্ডাইজ কথাটা আগে নেগেটিভ ওয়ার্ড, তাই জন্য স্ট্যান্ডার্ডাইজ হবে না। তারপরে বাকি থাকলো ফ্লেক্সিবল অ্যান্ড সিকুয়েন্সিয়াল। তাহলে ফ্লেক্সিবল তো হ্যাঁ পজিটিভ, তাহলে পজিটিভ তো হবে। এবার দেখো 2 নম্বর অপশানটা কোথায় কোথায় নেই, 2 নম্বর যেখানে যেখানে সেগুলো আগে এলিমিনেট করব। 2 নম্বর এখানে নেই, তারপরে এখানে নেই, তাহলে এবার আমাকে 3, 4, এবার 1 নম্বরটা দেখে নিতে হবে। তাহলে 3, 4 তো হবে, আমি বুঝে গেলাম। এবার যদি 1 নম্বরটা যদি দেখি, 1 নম্বরটা ইউজ অফ মাল্টি সেন্সরি স্ট্র্যাটেজি, মানে বিভিন্ন রকম যে বহু সংবেদী যেটা, সেই স্ট্র্যাটেজিটা কিন্তু আমরা ব্যবহার করব। হ্যাঁ, এটা তো মাল্টি সেন্সরি স্ট্র্যাটেজিটা তো ঠিক আনসার, তাহলে এখানে কিন্তু আমরা 3 নম্বর অপশানটাই কিন্তু কারেক্ট হয়ে যাবে। বোঝা গেল? 2 আর 3-এর মধ্যে আমরা তাড়াতাড়ি করে আনসার করতে পারলাম। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাবাউট অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ইজ কারেক্ট। এর মধ্যে কোনটা অটিজম স্পেকট্রামের ডিসঅর্ডারের ক্ষেত্রে
কারেক্ট। চিলড্রেন উইথ অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার হ্যাভ এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিলস বাট ভেরি পুয়ার মেমোরি। যাদের অটিজম আছে তাদের কি বলেছে যে এক্সিলেন্ট কমিউনিকেশন মানে খুবই কমিউনিকেশন যোগাযোগ তারা কিন্তু খুব ভালো করতে পারে, তাদের স্কিলটা আছে, এই দক্ষতা, কিন্তু পুয়ার মেমোরি খুবই মানে স্মৃতিশক্তিটা কম হয়। সেন্সারি ইন্টিগ্রেশন অ্যান্ড রেগুলেশন হেল্প চিলড্রেন উইথ অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, যে তাদের সেন্সারি যে সমস্যাগুলো সেন্সের ক্ষেত্রে বা রেগুলেশন করা, সেইটা কিন্তু সেন্সারি যে ইন্টিগ্রেট করব এবং সেই তার যে রেগুলেট করা সেটা কিন্তু অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের ক্ষেত্রে কিন্তু হেল্প করে। হলো, তারপর বলেছে ইট ইজ প্রাইমারিলি দ্য অ্যাবিলিটি টু হেয়ার দ্যাট ইজ এফেক্টিভ, মানে এটা শুধুমাত্র হেয়ারে শোনার ক্ষেত্রে কিন্তু এটা মানে ক্ষমতাটা যেটা হলো অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার কিন্তু এফেক্ট হয়। চিলড্রেন উইথ অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এক্সিবিটেড প্রেফারেন্স ফর নিউ স্টিমুলাই এভরিডে। যারা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আছে শিশুরা, তারা যে প্রতিদিন যে নতুন নতুন যে স্টিমুলাই পাচ্ছে সেইটা পাচ্ছে। আচ্ছা, এখানে বেস্ট অপশান আমরা দেখব যে অটিজমে কী হয়। আমরা দেখো অটিজমে চিলড্রেন শুধুমাত্র কমিউনিকেশন স্কিল আছে কিন্তু খুব কম মেমোরি, সেটা বলতে পারি না। অটিজমে দেখো এইটা বলেছে সেন্সারি ইন্টিগ্রেশন এবং রেগুলেশন, যদি আমরা তারা সেন্স সম্পর্কে তাদের যে ইন্টিগ্রেট করার মাধ্যমে এবং রেগুলেট করি সেটা কিন্তু তাদের হেল্প করবে। হ্যাঁ, এটা কিন্তু ভালোই অপশান। পরেরগুলো কেন হবে না দেখি। শুধুমাত্র হেয়ার মানে কানে যদি শুনতে পাচ্ছে না সেটা এফেক্ট হয় না, সেটা শুধুমাত্র এফেক্ট হয় না। আর তারপর বলেছে যে এখানে শুধুমাত্র প্রতিদিন নিউ স্টিমুলাই দিতে হবে না, নিউ স্টিমুলাই দিতে হবে না, তাদের যদি সেন্সারি ইন্টিগ্রেশন করি এবং রেগুলেশন করি প্রতিদিন, সেটাই কিন্তু চিলড্রেনদের হেল্প করবে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারকে। এই অটিজম থেকে কোশ্চেন আসে, ভালো করে দেখবে এই পার্টটা। তারপর বলেছে হোয়াইল টিচিং ইন ইনক্লুসিভ সেটআপস ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট টিচার্স সি ডাইভার্সিটি অ্যাজ অ্যান অবস্টাকল টু ইফেক্টিভ টিচিং, continuously examine their own implicit and preconceived bias, understand special children as needy and dependent on others, follow same curriculum and uniform pedagogy of all learners। বলেছে যে ইনক্লুসিভ সেটআপের ক্ষেত্রে কোনটা ইম্পর্টেন্ট, ডাইভার্সিটি দেখা, তারপরে কন্টিনিউয়াসলি এক্সামাইন শুধুমাত্র নিজে যেটা এক্সামাইন করা এবং বায়াস করা, তারপরে আন্ডারস্ট্যান্ড দ্য স্পেশাল চিলড্রেন অ্যাজ নিডি এবং ডিপেন্ডেন্ট অন আদার, স্পেশাল চিলড্রেন যাদের তাদেরকে বোঝা, ফলো দ্য সেম কারিকুলাম। দেখো সেমটা আগেতে নেগেটিভ ওয়ার্ড, তাই সেমটা আমরা কখনোই করব না, বোঝা গেল। তারপরে স্পেশাল চিলড্রেন শুধুমাত্র তারা একে অপরের উপর ডিপেন্ড করে আছে এরকম ভাববো না আমরা। কন্টিনিউয়াসলি এক্সামাইন, হ্যাঁ কন্টিনিউয়াসভাবে তাদের কিন্তু এক্সামাইন করো, ও নিজে কোনো স্টুডেন্টের সাথে বায়াস করছি কি না সেই জিনিসটা কিন্তু নিজের এক্সামাইন করাটা ঠিক, এটা ঠিকই আছে। এবং ডাইভার্সিটি অ্যাজ অ্যান অবস্টাকল, মানে ডাইভার্সিটিকে অবস্টাকল ভাববো না, বাধা ভাববো না। অবস্টাকল মানে কি, বাধা। তো ডাইভার্সিটির জন্য যে এখানে আমার সমস্যা হচ্ছে, একই রকম স্টুডেন্ট হলে সুবিধা হতো, এটা ভাববো না, বোঝা গেল। তাহলে ডাইভার্সিটিটা ভালো, এখানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা আমাদের দেখা দরকার। তাহলে কিন্তু যদি নিজের যেটা ভুল, নিজের যেটা কোনো বাচ্চার প্রতি বায়াস করছি কিনা, যে এ ওই টাইপের স্টুডেন্ট নয় জন্য বা ভালো স্টুডেন্ট নয় জন্য তাকে হেল্প করবো না বা শেখাবো না, এটা করা যাবে না। হলো, নেক্সট দেখো একটা অ্যাজারশন এবং রিজন আছে, এই পার্টটা ভালো করে দেখে নেবে। অ্যাজারশনটা প্রথমে দেখবো যে ট্রু কিনা, তারপরে রিজনটা দেখবো সেই অর্থে ট্রু কিনা, তারপরে অ্যাজারশন এবং রিজন একে অপরের জন্য ট্রু কিনা সেটা চেক করবো। হলো, কি বলেছে অ্যাজারশন, টিচার শুড ইনক্লুড এ ভ্যারাইটি অফ চিলড্রেন্স লিটারেচার টু ক্রিয়েট প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট ইন দ্য ক্লাসরুম। একজন টিচার যে শিক্ষক তার হলো বিভিন্ন রকম যে চিলড্রেন যে শিশুদের ক্ষেত্রে কিন্তু ভ্যারাইটি, যেটা অনেক কিছু ভ্যারিয়েশন রাখা উচিত তা সাহিত্য বিষয়ে, এবং তাদেরকে প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট মানে সব কিছু সমৃদ্ধ, যেটা মানে অনেক কিছু লিটারেচার যে সাহিত্য বিষয়ে বইগুলো সেগুলোর কিন্তু ওখানে পুরোপুরি এনভায়রনমেন্ট রাখা উচিত ক্লাসরুমের মধ্যে। সেখানে ভ্যারাইটি থাকতে হবে, মানে বাচ্চা কিন্তু বিভিন্ন রকম শিখতে পারবে, বোঝা গেল। মানে অনেক রকম সাহিত্য সেখানে রাখবো। আমরা জানি বিভিন্ন রকম উপন্যাস সাহিত্যগুলো রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা শরৎচন্দ্রের, তো বিভিন্ন রকম ভ্যারাইটি যদি থাকে তাহলে আমরা ওখানে কিন্তু প্রত্যেকটা সাহিত্যিকের এক একটা ব্যক্তিত্ব তাদের লেখার মাধ্যমে বুঝতে পারবো। তো ভ্যারাইটি রাখলে তারা অনেক কিছুই জানতে পারবে। শুধু যদি এক টাইপের লেখাই যদি রেখে দিই তাহলে কিন্তু সেই ভেরিফিকেশনটা আসবে না। হলো, তাহলে এটা ঠিকই আছে, ট্রু। এবার বলেছে রিজনটা ঠিক কিনা, ক্লাসরুম রিচ ইন লিটারেসি মেটেরিয়ালস অ্যান্ড লিটারেসি এক্সপিরিয়েন্সেস আর সেন্ট্রাল টু ইফেক্টিভ লার্নিং। ক্লাসরুমে যদি এই লিটারেসি যে যোগ্যতা যে মেটেরিয়ালসগুলো যদি থাকে এবং তাদের মধ্যে যে এক্সপিরিয়েন্সগুলো হয় সেগুলো তাদের ইফেক্টিভ লার্নিং মানে ক্ষেত্রে কিন্তু দারুণভাবে কাজ করবে। হলো,
তাহলে এটা ঠিকই বলেছে যে তাদের যদি বিভিন্ন রকম সাহিত্য বিষয় থাকে। এবার দেখো, যত সাহিত্য পড়বে তত সেই সম্পর্কে, ভাষা সম্পর্কে বা সেই লেখা সম্পর্কে তাদের ধারণা জন্মাবে, এবং স্পেলিং মিস্টেকগুলোও অনেকটা বা কতটা কঠিন ভাষা সেই জ্ঞানটা কিন্তু আসবে। তো এটাও ট্রু। এবার দেখি অ্যাজারশন এবং রিজন একে অপরের কথা বলছে কিনা। টিচার শুড এখানে বলছে যে বিভিন্ন রকম লিটারেচার রাখা উচিত, এবং লিটারেচার, হ্যাঁ লিটারেচারের কথাই এখানে বলেছে। তো যদি লিটারেচারের কথাই বলে তাহলে কিন্তু দুটোই ট্রু। তাহলে এখানে বেস্ট অপশন কোনটা হয়ে যাবে? বোথ এ অ্যান্ড ট্রু, আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ হলো। তাহলে এটাই এ নম্বরটাই বেস্ট অপশন হলো। নেক্সট দেখো, ইন অর্ডার টু ফ্যাসিলিটেট স্টুডেন্টস লার্নিং ইন এ প্রোগ্রেসিভ ক্লাসরুম এ টিচার শুড এমফাসিস অন দ্য প্র্যাকটিস অফ, যে বিভিন্ন স্টুডেন্টদের যে ফ্যাসিলিটেট করব যে প্রোগ্রেসিভ ক্লাসরুমে শেখার জন্য, একজন টিচারের কি করা উচিত? একজন টিচারের বিহেভিয়ার কন্ডিশন, না বিহেভিয়ার তো আসবেই না। চাইল্ড সেন্ট্রিক পেডাগজিতে বিহেভিয়ার কথাটাই কিন্তু নেগেটিভ, প্যাসিভ কথাটাও নেগেটিভ। এগুলো আমাদের নতুন করে চেক করতেই হবে না। আমি নেগেটিভ রিফ্লেক্টিভ, হ্যাঁ রিফ্লেক্টিভ কিন্তু পজিটিভ ওয়ার্ড। আর অবিডিয়েন্ট লিসেনিং, অবিডিয়েন্ট শুধুমাত্র শুনবে সেটা কিন্তু হবে না। তাহলে এখানে বেস্ট অপশন হয়ে যাবে রিফ্লেক্টিভ থিঙ্কিং। এটা কিন্তু টাইম লাগলো না, আমরা পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ডের মাধ্যমে কিন্তু করতে পারলাম। তো বলছে সিইং রামান এ ফোর্থ গ্রেড স্টুডেন্ট স্টাক অন এ কোশ্চিন, একজন মানে রমানকে দেখছে যে ফোরে স্টুডেন্ট, সে হলো একটা কোশ্চিনে মানে আটকে গেছে। হিজ টিচার আস্কড হিম টু ট্রাই দ্য সলিউশন ওয়াইল স্পিকিং হোয়াট ইজ গোয়িং অন হিজ মাইন্ড। তাই তার মানে টিচার তাকে জিজ্ঞেস করলো যে এইটা সলিউশনটা চেষ্টা করো। তো যখন হলো মানে তার মাথায় চলছে যে কি কি করা যায়, সার্চ ভার্বালাইজেশন ইজ লাইকলি টু বি, এই ধরনের যে মানে ভার্বালাইজেশনটা, সেটা কথোপকথনটা কি মানে করছে? ফুটাইল বিকজ ল্যাঙ্গুয়েজ হিন্ডার্স থট প্রসেস হলো এর ব্যর্থ, কেননা ল্যাঙ্গুয়েজ, যেটা ল্যাঙ্গুয়েজ থট প্রসেসকে বাধা দেয়। হেল্পফুল বিকজ মানে সহায়ক, ল্যাঙ্গুয়েজ যেহেতু থট প্রসেসকে হেল্প করে। সাপোর্টিভ অনলি ফর স্টুডেন্ট, অনলিটা তো আগেটাই নেগেটিভ ওয়ার্ড, তো অনলিটা আগেই কেটে দেবো, তাই না? আনপ্রোডাক্টিভ বিকজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড নট রিলেটেড তো হবেই না। তাহলে 1 আর 2 এর মধ্যে দেখো, ফুটাইল বলছে মানে এখানে ব্যর্থ, আর এখানে বলছে হেল্পফুল। তাহলে হেল্পফুল এবং ব্যর্থর মধ্যে কিন্তু হেল্পফুলই, কারণ প্রসেস কিন্তু ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের কিন্তু প্রসেস অফ থিঙ্কিং কিন্তু ম্যাটার করে, তাই না? আমি যেমন বাংলা ভাষাতে কথা বলার সময় কিন্তু ভাববো কিন্তু বাংলা ভাষাতেই, তো সেইটা কিন্তু আমার ম্যাটার করবে। বোঝা গেল? তারপরে দেখো, এ টিচার হু বিলিভস ইন কনস্ট্রাকটিভিস্ট পেডাগজি উড, একজন টিচার শিক্ষক যে কনস্ট্রাকটিভিস্ট পেডাগজিতে মানে নির্মিতবাদ, যেখানে বাচ্চা নিজেরাই শিখবে, অ্যাক্টিভ পার্টিসিপেট করবে, সেইখানে বিশ্বাস করে। কি বিশ্বাস করে? অ্যাভয়েড কানেক্টিং কন্টেন্ট টু দ্য রিয়েল ওয়ার্ল্ড, অ্যাভয়েড করবে না, অ্যাভয়েড করবে না রিয়েল ওয়ার্ল্ডের সাথে। যদি অ্যাভয়েড করে তাহলে বাচ্চা শিখবে কি? অ্যাভয়েড করবে না। হ্যালো, তারপরে অ্যাভয়েড জাজমেন্টস ফর স্টুডেন্ট সোলি অন দ্য বেসিস অফ সোশিও কালচার ব্যাকগ্রাউন্ড, না অ্যাভয়েড করবে না, কিছুই অ্যাভয়েড করবে। প্রমোট হাই লেভেলস অফ ভার্বাল ইনস্ট্রাকশন অ্যাজ প্রাইমারি পেডাগজি, হ্যাঁ প্রাইমারি পেডাগজি হিসেবে ভার্বাল ইনস্ট্রাকশন শুধু বাড়াবে না। প্রমোট অ্যাবিলিটি গ্রুপিং অফ স্টুডেন্টস, যেগুলো একই রকমের গ্রুপ করবে সেই স্টুডেন্টদের প্রমোট করবে। হলো, তাহলে যে কনস্ট্রাকটিভিস্ট যে করবে সেটা বেস্ট আনসার কোনটা হয়ে যাবে? দেখো প্রথমে যে রিয়েল ওয়ার্ড, এটা রিয়েল ওয়ার্ডের সাথে অ্যাভয়েড করবে না। তারপর বলেছে অ্যাভয়েড জাজমেন্টস অফ স্টুডেন্টস সোললি, শুধুমাত্র অন দ্য বেসিক্স অফ সোশিও কালচারাল ব্যাকগ্রাউন্ড। এবার সোশিও কালচারাল যে ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করে তাদের যে জাজমেন্ট, সেটা অ্যাভয়েড করে। হ্যাঁ এটা তো ঠিকই বলেছে, কারণ অ্যাভয়েড করবে, কি অ্যাভয়েড করবে? যে আমরা যদি এই ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, ওই ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, এ কম টাকা পয়সার বাড়ি থেকে এসেছে, এবং বেশি টাকা পয়সা, এইটা কিন্তু জাজমেন্ট যেটা করা হয় সেটাকে অ্যাভয়েড করবে। হ্যাঁ এটা ঠিকই আছে। হাই লেভেল অফ ভার্বাল ইনস্ট্রাকশন, শুধুমাত্র ভার্বাল ইনস্ট্রাকশন দিবে না। অ্যাবিলিটি করবে না যে সেম যারা সব ট্যালেন্টেড তারা এক গ্রুপে করবে, আর যারা মানে পারে না তারা এক গ্রুপে, ওরকম করবে না। বুঝে গেল? তারপর বলেছে অ্যাক্টিভ এনগেজমেন্ট অফ লার্নার্স ইমপ্লাইজ দ্যাট দ্য স্টুডেন্ট, অ্যাক্টিভ এনগেজমেন্ট কবে হবে? ইনকোয়ার, এক্সপ্লোর অ্যান্ড কোশ্চেন, যখন ইনকোয়ারি করবে, এক্সপ্লোর করবে, কোশ্চেন করবে। রোড তো আগেই হবে না। তারপরে অ্যাক্টিভলি ভ্যালু মার্কস অ্যান্ড মার্কস কম্পিটিশন, এগুলোও নেগেটিভ। হলো, কনসিডার টেক্সট বুক, শুধুমাত্র টেক্সট বুকই সব জানে, তার টেক্সট বুক জানে তো আর মানুষ কি জানে না? সেটা তো হবে না। তাহলে ইনকোয়ার, এক্সপ্লোর এবং কোশ্চিন, ইনকোয়ার করবে এবং কোশ্চিনও করবে। রাধা রিজনস ক্লোথস ড্রাই ফাস্টার ইন দ্য,
sun than in the shade, so the sun is helping them to dry. She is showing an understanding of. এই রাধা এখানে যুক্তি দিচ্ছে যে জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকায় রোদে ছায়ার তুলনায়, কারণ মানে সূর্যটা এখানে কি করছে, তাদেরকে ড্রাই করার জন্য হেল্প করছে। তাহলে এই আন্ডারস্ট্যান্ডিংটা কী জন্য হচ্ছে, তার কজ অ্যান্ড ইফেক্টের জন্য, ডিসেন্ট্রেশনের জন্য, রিভার্সিবল থিঙ্কিং না অ্যানিমিজম। রাধা কোন স্টেজে আছে সেটা যদি জানি আমরা তাহলেই করতে পারবো। তো এখানে দেখো শুধুমাত্র কারণ এবং ফলাফলই কিন্তু সে বলছে। রিভার্সিবল, যে এখানে রিভার্স হচ্ছে, একটা প্রসেস হচ্ছে, তার রিভার্সে জল থেকে বরফ হচ্ছে বা বরফ থেকে জল হচ্ছে, এটার কথা কিন্তু বলছে না। তো রিভার্সের কথা বলছে না। অ্যানিমিজমটা কি, অ্যানিমিজমের মধ্যে আমরা হলো মৃত জিনিস যেগুলো মানে পুতুল টুতুলের মধ্যেও আমরা জীবন বলি, যে বাচ্চারা বলে না যে এটা আমার বেবি, এটা খাওয়াবো, ঘুম পাড়াবো, তো পুতুলকেও কিন্তু মানে মানুষের মতো মনে করে, তো সেইটা অ্যানিমিজমের মধ্যে আসে। তো এখানে তো অ্যানিমিজমের কথা বলছে না, ডিসেন্ট্রেশন তো করছে না, কারণ সেন্ট্রেশন যেটা একদিকে মানে একভাবে তাকিয়ে থাকে সেন্টারে, ডিসেন্ট্রেশন মানে ওদিকে ধ্যানই নেই, বা ওদিকে ধ্যান না থাকলে সে কী করে বললো যে সান ড্রাই করছে, তার মানে এটা সে যুক্তি দিচ্ছে, কজ কারণ বলছে, এবং তার ফলে কী হচ্ছে যে সূর্য যদি এরকম মানে হেল্প করছে, তার জন্য এই কাপড়টা কী হচ্ছে, তাড়াতাড়ি শুকোচ্ছে। তো এটা কি কজ অ্যান্ড ইফেক্টের মধ্যে পড়ছে। হলো নেক্সট হলো হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ইন্ট্রিনসিক। এবার ইন্ট্রিনসিক মানে কি, যেটা আমরা নিজের এনজয়মেন্টের জন্য করি সেটাই হবে। তাহলে বেস্ট অপশন দেখে নেই, গুড, গ্রেট না, গ্রেট পাওয়ার জন্য করব না। প্লেয়িং গেম, প্রাইজ মানে টাকার জন্য করব না, যদিও আমরা বাস্তবে বেশিরভাগ এক্সট্রিনসিকই করি। প্লেয়িং এ স্পোর্ট অফ, হ্যাঁ পার্সোনাল এনজয়মেন্টের জন্য করব। কমপ্লিটিং হোমওয়ার্ক শুধুমাত্র ভয় পাওয়ার জন্য, এগুলো নর্মালি প্র্যাকটিক্যালি হয়ে থাকে। কিছু কিছু জিনিস ইন্ট্রিনসিক আমরা করি পার্সোনাল, যেটা এনজয়মেন্ট, কিন্তু বাস্তবে পরিস্থিতির জন্য আমাদের কিন্তু যেটা এক্সট্রিনসিক দিয়েই মানে করতে হয় আর কি। তারপরে কি বলেছে দেখো, অ্যাজারশন একটা আছে, রিজন একটা আছে। অ্যাজারশনে কি বলেছে দেখো, টিচার্স হু বিলিভ ইন কনস্ট্রাকটিভিস্ট পেডাগজি শুড প্রোভাইড এ লট অফ মেটেরিয়ালস টু দ্য চিলড্রেন। টিচার যারা বিশ্বাস করে কনস্ট্রাকটিভ পেডাগজির উপর, বিভিন্ন রকম মেটেরিয়ালস দিয়ে দিল, অনেক মেটেরিয়ালস দিয়ে দিল বাচ্চাদের। হলো, তাহলে অ্যাজারশনটা আগে চেক করে নেব। এবার বলেছে আচ্ছা দিল, যারা কনস্ট্রাকটিভ অনেক কিছু প্রোভাইড দিল, হ্যাঁ ঠিকই আছে, এটা ট্রু। এবার পরেরটা চেক করি, ইয়ং চিলড্রেন ডিপেন্ড সোলি অন ভার্বাল ইনস্ট্রাকশন লেকচার্স ফর মিনিং। শুধুমাত্র ভার্বাল ইনস্ট্রাকশনের উপর এবং লেকচারের উপর ডিপেন্ড করে না, শুধুমাত্র তার উপর কিন্তু ডিপেন্ড নাও করতে পারে, কারণ এটা কিন্তু ফলস, কারণ অনেক কিছু সোর্স আছে, তাই না? তাহলে কিন্তু বেস্ট অপশন কোনটা হয়ে যাবে, যে এ ইজ ট্রু অ্যান্ড আর ইজ ফলস। বোঝা গেল? তারপর বলেছে অ্যাভয়েডিং দ্য অ্যাপিয়ারেন্স অফ লো অ্যাবিলিটি ইন ফ্রন্ট অফ পিয়ার্স অ্যান্ড টিচার্স ইজ এক্সাম্পল অফ, যে পিয়ার বলতে তার সহপাঠী এবং শিক্ষকের সামনে যে তার হলো কম যোগ্যতা, যেটা সেইটাকে অ্যাভয়েড করার জন্য মানে অ্যাভয়েড করছে। তো এই অ্যাভয়েডটা করার মধ্যে কোন গোলটা, তাহলে কোনো কিছু অ্যাভয়েড করার মধ্যেই আমরা দেখি মাস্টারি গোলস তো আসবে না, কারণ মাস্টারি মানে যে কোনো বিষয়ে আমাকে মাস্টার, ওইটা কে কী ভাবলো আমাকে দেখে লাভ নেই, আমি যে ওই সাবজেক্টটা পড়তে ভালোবাসি তাই আমি ওইটাকে সেভাবে পড়বো। টাস্ক, শুধুমাত্র টাস্ক কমপ্লিট করলাম এটা নয়। অ্যাভয়েডিং মানে বোঝা যাচ্ছে যে এটা ফেলিয়ার অ্যাভয়েডেন্স গোল বা পারফরমেন্স অ্যাভয়েডেন্স গোল। হলো, অ্যাপ্রোচ গোল হবে না, যে অ্যাপ্রোচে সেখানে অ্যাপ্রোচ করবে। নেক্সট বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইফেক্টিভ ওয়ে টু প্রমোট ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিং যদি করি, ক্রিটিক্যাল মানে সেটাতে কিন্তু হোয়াই কোশ্চেনগুলো আসবে, হাউ, রুট মেমোরাইজেশন না, রুট মেমোরাইজেশন তো করবো না, তাহলে ক্রিটিক্যাল করবো কী করে। ডিসকারেজ স্টুডেন্টস ফ্রম আস্কিং, না স্টুডেন্ট যদি কোশ্চেনের নাম জিজ্ঞেস করে তো বোবা বাক্সের মতো কি বসে থাকবে। এনকারেজিং স্টুডেন্টস টু থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড কোশ্চিন অ্যাজাম্পশন, তাদের কিন্তু কোশ্চিন করা নিজেকে, হ্যাঁ ঠিক আছে, এনকারেজ নিজেরা করতে পারলো, এটা ঠিকই আছে। প্রোভাইডিং স্টুডেন্টস উইথ সেট আপ প্রি ডিটারমাইন্ড আনসার টু চুজ ফ্রম, প্রি ডিটারমাইন্ড আনসার দিয়ে দেবো না, তাদের আনসার দিয়ে দিলে তারা তো কিছুই করবে না। বোঝা গেল? তাহলে বেস্ট অপশন কোনটা হবে, যে তাদের নিজস্ব ভাবতে দেবো এবং তাদেরকে কোশ্চিন করতে দেবো। হলো, তো আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।